বেশ, আমরা আজকের ক্লাস শুরু করি। এই যে আমার গরু মহিষের অঙ্ক প্রচুর ফেমাস, খুব ফেমাস হয়েছে এটা অনলাইনে। একজন লোক 33,000 টাকা নিয়ে 15টি গরু এবং মহিষ কিনেছিলেন। প্রতিটি গরুর দাম 2,000 টাকা এবং মহিষের দাম 2,500 টাকা হলে লোকটি কয়টি গরু এবং কয়টি মহিষ কিনেছিলেন? আপনাদের প্রথম কাজ কি? একটা লোক যত টাকা নিয়ে বাজারে গেছে, গিয়ে কতটা কিনেছে? 15টা গরু এবং মহিষ। তাহলে 15টাকে একটা হচ্ছে গরু মানে জি লিখুন, মহিষের এম লিখুন। প্রথম কাজ, টোটাল 15টা কিনেছে, এটা লিখুন। দিয়ে গরুর দাম কত টাকা? গরুর দাম হচ্ছে 2,000 টাকা, আর মহিষের দাম হচ্ছে 2,500 টাকা। হলো? দিয়ে টোটাল কটা কিনেছে? 15টা। আপনাকে কি করতে হবে? প্রথমে ধরে নিতে হবে 15টাই গরু। এদের মধ্যে যেটা হিসেব করতে সুবিধা হয় 15টাই, তাই ধরে আপনাকে এগোতে হবে। এই ছকটা আমি পরে দেখাচ্ছি, আপনি আপাতত এইটা ভাবুন। 15টা, আমরা 15টা ঘর কাটবো। 4, 5, 1, 2, 3, এই যে দেখুন 15টা ঘর কেটেছি। আমাদের প্রথম কাজ 15টা, যেহেতু 15টা গরু মহিষ, এই যে তার জন্য 15টা ঘর। দিয়ে আমি বলেছিলাম যে এই গরু এবং মহিষের দামের মধ্যে যেটা হিসেব করতে সহজ, প্রত্যেকটা সেইটাই ধরে নিন। সব গরু কিনে নিচ্ছি 15টাই। তাহলে 15টাই যদি গরু কিনি, 15টা ঘরেই আমার 2,000 টাকা করে চলে যাবে, তাই না? 15টা ঘরেই 2,000 টাকা চলে যাবে। আমি এটা বলেছিলাম, দেখবেন ইউটিউবে ভিডিওতে আমি বলেছি যেরকম করে প্রথমে গোয়াল করে নিন, দিয়ে 2,000 টাকার সবকটা গরু কিনে নিন। যদি 15টাই গরু কিনে নিই তাহলে আমার কত করে টাকা বেরিয়ে যাবে? 15 দুয়ে 30,000 টাকা বেরিয়ে যাবে। ঠিক আছে? কত টাকা? 30,000 টাকা। আমি বাজারে নিয়ে গেছিলাম কত টাকা? বাজারে নিয়ে গেছিলাম 33,000 টাকা। তাহলে আমার এখানে 30,000 টাকা চলে গেল। তাহলে থাকলো কত? থাকলো হচ্ছে 3,000 টাকা। থাকলো 3,000 টাকা। এই 3,000 টাকা গরু আর মহিষের দামের যে ডিফারেন্স, গরু এবং মহিষের দামের যে ডিফারেন্স, আমরা কি করব? এই যে 3,000 টাকাকে গরু মহিষের দামের ডিফারেন্স দিয়ে ভাগ করে দেবো। কত দামের পার্থক্য? 500 টাকা। তাহলে 500 টাকার নোটে আমরা ভাঙিয়ে নেবো। কটা নোট পাবো? 6টা। আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথম কাজ, যতগুলো গরু মহিষ কিনতে বলবে ততগুলো গোয়াল বাড়ি করে দিলাম, গোয়াল ঘর, রুম। দিয়ে সবকটাই গরু কিনে নিলাম। গরু তো কম দাম, তাহলে আমার কাছে টাকা এক্সেস থেকে যাবে। বেশি দামিটা কিনলে শর্ট পড়বে। এক্সেস কিরকম রইলো? 15টাই আমি 2,000 টাকা দামে গরু কিনে নিলাম। 15টা মানে 30,000 টাকা চলে গেল। 15টা গোয়াল আমার ভর্তি। আমার কাছে এখনো 3,000 টাকা রয়েছে, এটা নিয়ে বাড়ি যেতে পারবো না, বাড়িতে ঠেঙাবে। তখন কি করতে হবে? ওই 3,000 টাকা গরু এবং মহিষের দামের যে পার্থক্য 500 টাকা, ওই 500 টাকার নোটে ভাঙিয়ে নেবো। দিয়ে ছখানা 3,000 টাকার থেকে ছখানা আমার 500 টাকার নোট হলো। আমি আবার কি করব? এই 6টা ঘরে 500 টাকার নোট দিয়ে যাব। আমার টাকা শেষ। 6টা ঘরে 500 টাকার নোট আমরা দিয়ে দেবো। তাহলে আমার টাকাও শেষ। 6টা ঘর এখন 2,500 টাকা হয়েছে। 2,500 টাকায় কি? মহিষের দাম। তার মানে আমি 6টা ঘর থেকে গরু পাল্টে মহিষ ঢুকিয়ে নেব। গরু পাল্টে মহিষ নিয়ে নেবো। তার মানে মহিষ কটা? মহিষ হচ্ছে 6টা, আর বাকি যে কটা রইল 9টা, এটা হচ্ছে গরু। মানে 6টা আর 9টা। জানতে চেয়েছে লোকটি গরু এবং মহিষ, গরু এবং কয়টি মহিষ। তার মানে অপশন এ 9 এবং 6। অপশন বি কিন্তু 6 আর 9 আছে, ভুল করেও যেন এটা না হয়। এইটা যেটা বললাম সেটা আমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করব? অঙ্ক পাওয়ার পরে প্রথম কাজ, মানে সব ছক ফক করবো না, গোয়াল ঘর করবো না। ঠিক আছে? গরু মহিষের দাম আমরা দেখে নিয়েছি। এটাও যদি মনে করি যে না, আমি আমার ডেটাটা মাথায় আছে, আমি এটা করবো না। প্রথম কথা হচ্ছে 15টাই গরু বা গরু কিনে নেবো, 2,000 টাকা করে দাম। তাহলে আমার চলে যাবে 30,000 টাকা। আমি বাজারে নিয়ে গেছিলাম 33,000 টাকা। আমার কাছে রইল 3,000 টাকা। গরু আর মহিষের দামের ফারাক 500 টাকা। 500 টাকা দিয়ে ভাগ করে দিলাম। 6 উত্তর যেটা পেলাম, এই যে 6টা হচ্ছে মহিষ। কেন? কারণ ওই যে উত্তর হয়ে গেল, আর কিছু নয়। 6টা মহিষ। 6 যদি মহিষ কোথায় আছে? অপশনে, উত্তর অপশনে। এইটুকু, শুধুমাত্র এইটুকু ক্যালকুলেশন। যে আমি সবটাই গরু কিনে নিলাম, তাহলে আমার কাছে টাকা এক্সট্রা থেকে গেল। যেটা এক্সট্রা রইলো গরু মহিষের দামের সঙ্গে সেই নোটে ভাঙিয়ে নিলাম। যদি গরু মহিষের দামের ফারাক 50 টাকা হয় তো 50 টাকা নোট বানাবো। 500 টাকা যেহেতু ফারাক, 500 টাকা নোট বানাবো। দেখলাম 6টা নোট আমার কাছে এক্সট্রা। সব কটা গরু কিনেছিলাম। এখন গরুর গায়ে এই 500 টাকা করে একটা করে নোট আঠা লাগাচ্ছি আর চিপকে দিচ্ছি, আঠা লাগাচ্ছি আর চিপকে দিচ্ছি। তাহলে গরুগুলোর দাম এখন 2,500 টাকা হয়ে যাচ্ছে। যে আমি বলছি এগুলো হচ্ছে সব মহিষ, সবার দাম হচ্ছে 2,500 টাকা। কটা সেটা? 6টা। তাহলে বাকি 9টা হচ্ছে মহিষ। বেশ, একই অঙ্ক দেখুন এইখানে আর একটা দিয়েছি আমি। কিরকম? একটা লোক পারচেজ 24টা ডাক কিনেছে আর হেন কিনেছে কটা? 24টা ডাক এবং হেন কিনেছে বাই 4,500 টাকা। বেশ, দ্য কস্ট অফ ইচ ডাক ইজ 200 টাকা অ্যান্ড দ্যাট অফ দ্য হেন ইজ 150 টাকা। মানে সে মুরগি আর হাঁস কিনেছে। ডাক মানে হাঁস, হেন মানে মুরগি। তাহলে হাঁস আর মুরগি কিনেছে কটা? টোটাল হচ্ছে 24টা কিনেছে, 24টা। হাঁসের দাম কত করে? হাঁসের দাম 200 টাকা, মুরগির দাম হচ্ছে 150 টাকা।
যদি আপনি মুরগি কিনে নেন সব কটা টাকা এক্সট্রা থেকে যাবে, যদি সব হাঁস কিনে নেন টাকা শর্ট পড়ে যাবে। যেটা খুশি করতে পারেন। আমি ধরে নিচ্ছি এই যে 24টাই হাঁস কিনে নিয়েছে, বেশি দামি জিনিসটা, সবটা হাঁস। তাহলে কত টাকা? 24 দিয়ে 48, 4800 টাকা চলে গেল। কিন্তু বাজারে কত নিয়ে গেছিলাম? 4500 টাকা। তার মানে আমার কাছে 300 টাকা এখনো শর্ট। জিনিসের দাম হচ্ছে 4800 টাকা, আর আমার বাজারে নিয়ে গেছি 4500 টাকা, তাহলে 300 টাকা শর্ট। এই শর্টটা আমরা কি করবো? শর্ট তো হলে হবে না। তখন আমি দোকানদারকে বলছি, না না, এতগুলো হাঁস নেবো না, বেশি দামি জিনিস এত নেবো না, টাকা শর্ট পড়ে গেছে, তুমি হাঁস পাল্টে পাল্টে মুরগি দাও। তাহলে হাঁস পাল্টে পাল্টে মুরগি কটা দেবে? এই হাঁস আর মুরগির দামের জন্য ফারাক কত টাকা? ফারাক হচ্ছে 50 টাকা। তাহলে আমরা এটাকে 50 টাকার নোটে ভাঙিয়ে নেবো। কটা পাবো? কেউ তো ছটা, ছটা পেলাম। তাহলে ছটা 50 টাকার নোট আমি পেলাম। এবার কি করব? এক একটা করে হাঁস পাল্টাবো, আর তার বদলে মুরগি ঢুকিয়ে একটা করে 50 টাকা মেকআপ দেবো। তাহলে ছটা হাঁস পাল্টে ছটা যদি মুরগি ঢোকাই, তাহলে 300 টাকাটা আমার ব্যালেন্স হয়ে যাবে। তার মানে এই যে ছটা ঘর থেকে হাঁস কিনেছিলাম প্রথমে, দিয়ে পাল্টে মুরগি বানালাম, তাহলে মুরগি হচ্ছে ছটা। এই যেটা, এটা হচ্ছে মুরগি, এটাই মাথায় রাখতে হবে, এটা হচ্ছে মুরগি। কেননা আমি হাঁস ধরেছিলাম সব, তাহলে যেটা চেঞ্জ হলো সেটা মুরগি হবে। সবটাই যদি মুরগি ধরতাম তাহলে আমার হাঁস বেরোতো। সেটাও আমরা একবার চেক করে নিচ্ছি। তাহলে মুরগি হচ্ছে ছটা, কোথায় আছে? অপশন এ উত্তর। আমরা একবার চেক করে নিই যে আমরা এই যে মুরগি সব কটাকে হাঁস ধরেছিলাম, সেটা না করে যদি আমরা মুরগি ধরতাম তাহলে কি কেস হতো। এটা এইদিকে যাক। তাহলে আমি ধরতাম যে 24টাই হচ্ছে মুরগি, মুরগি মানে 150 টাকা করে, তাই তো? তাহলে 150 টাকা করে যদি হয় তাহলে কত হচ্ছে? 2400 টাকা, আর হচ্ছে 1200, 3 12 3600 টাকা। তাহলে 3600 টাকা আমার দাম হচ্ছে, কিন্তু আমি বাজারে নিয়ে গেছিলাম 4500 টাকা। তার মানে আমার কাছে এখনো কত? 900 টাকা আমার কাছে এক্সট্রা আছে, 900 টাকা। এই 900 টাকা আমি কি করব? 900 টাকা মুরগি আর হাঁসের দামের পার্থক্য হচ্ছে 50 টাকার। আমি কটা? 18টা নোটে ভাঙিয়ে নিলাম। তার মানে আমার কাছে 18টা নোট এখনো এক্সট্রা আছে, 50 টাকার নোট। আমি কি করবো? সব তো প্রথমে মুরগি ধরে নিয়েছিলাম, এবার এক একটা করে মুরগি পাল্টাচ্ছি, আর একটা করে হাঁস ঢোকাচ্ছি, আর একটা করে 50 টাকা দিয়ে দিচ্ছি। দিয়ে আমার 18টা এরকম করে চেঞ্জ করলাম। 18টা কি বানালাম? 18টা আমি হাঁস বানালাম। কারণ শুরুতে সবাইকে মুরগি ভেবেছিলাম, 18টা ইন্টারচেঞ্জ করতে পারলাম, মানে 18টা হয়ে গেল আমার হাঁস। ঠিক আছে, মুরগি ধরেছিলাম, তাহলে এটা বেরোলো শেষকালে আমার হাঁস। এটাই আমার বলার উদ্দেশ্য, যে যেটা সহজ হবে সেটা ধরে নেবেন। বেশ, নেক্সট। দ্য ভ্যালু অফ এইটা দিয়েছে, দ্য ভ্যালু অফ এইটা। আমরা কি করব? কিচ্ছু নয়, সুন্দর করে করুন ক্লাস 2 এর অঙ্ক। 1 + 1 = 2 মানে কত? 3 এর 2, মাঝে ইন্টু 3 একে 3 আর একে 4, 4 এর 3, ইন্টু 4 একে 4 আর একে 5, 5/4। ভালো করে ভেবে দেখুন তো কেমন হচ্ছে। 3 এর 2, 4 এর 3, 5 এর 4, মানে কোণে কোণে ভালো করে ভেবে দেখুন। এরকম করে যেতে যেতে লাস্টে গিয়ে কত হবে? 120 ইন্টু 1, 120 প্লাস 1, মানে 121/120। খুব ভালো করে এবারে তাকিয়ে দেখুন। এই 3 এর সাথে এই 3 কাটছে, 4 এর সাথে 4 কাটছে, 5 এর সাথে 5 কাটবে, এরকম করে সব কেটে যাবে। কাটবে না কে? প্রথমের তলার জন মানে 2, আর লাস্টের ওপরের জন মানে 121। তাহলে উত্তর 121/2। 121/2 মানে 60.5। এটা হচ্ছে উত্তর। 121/2 নয়, 60.5। এই ধরনের অঙ্ক যখন পাবেন, দু রকম কাটিং হবে। একটা হচ্ছে এই কাটিং, আর একটা হচ্ছে এই কাটিং। যখন এইরকম কাটিং যাবে বাঁ দিক থেকে ডান দিকে, তখন কাটবে না লাস্টের উপরের জন আর ফার্স্টের তলার জন। আমাকে দুটো পরীক্ষা হলে আমি যেমন এই সবগুলো চেক করতে যাচ্ছিলাম, যাবেন না, দুটো চেক করবেন। কোনটা? প্রথমটা, দ্বিতীয়টা। দেখলেন যে এইখানে 3, এইখানে 3, তার মানে কাটিংটা এইরকম। তার মানে কাটতে কাটতে এ কেটে যাবে, থাকবে ও আর থাকবে এ। ঠিক আছে, কাটিং দেখে বুঝবেন। পরেরটা দেখি আমরা। 3 2 6 - 1, 3 2 6 - 1 মানে হচ্ছে 5/3 ইন্টু 5 দিয়ে 10 - 3 মানে 7, ওপরে নিচে 5, 7/5 ইন্টু 7 দিয়ে 14 - 5 মানে হচ্ছে 9/7 ইন্টু দিয়ে লাস্টে গিয়ে এইখানে 101 ইন্টু 2, 1001 ইন্টু 2 মানে 2002, 2002 প্লাস মাইনাস 999। বলছি এ সর্বনাশ, 2002 মাইনাস 999 কি হয় গো? এরকম ভাবছি। ভাবনা চিন্তার কোনো দরকার নাই, ভালো করে খেয়াল করে দেখুন। নিচে 3 আছে, নিচে 3 হয়েছে, নিচে 5 আছে, নিচে 5 হয়েছে, নিচে 7 আছে, নিচে 7 হয়েছে। তাহলে এখানে নিচে 1001 আছে, তাহলে এখানে 1001 হবে। উপরে কি হবে? নিচের থেকে উপরে 2 বেশি। খেয়াল করে দেখুন, সবাই 2 বেশি নিচের থেকে উপরে। তাহলে এখানে আমি 1001 এখানে হয়েছে, তার থেকে 2 বেশি করে দিলাম, হয়ে গেল। কখনোই লাস্টেরটা যদি এরকম বড় সংখ্যা পান করবেন না, এখান থেকে লজিকটাকে ফিট করে নিয়ে ওখানে গিয়ে বসিয়ে দেবেন, করার কোনো দরকার নেই। এই কাটিংটা একবার দেখুন কোন দিকে কাটিং যাচ্ছে। এই কাটিংটা কিন্তু, ও বাবা, এটাও তো আবার এই কাটিং, এই দিকেই যাচ্ছে, একই দিকে কাটিং। তার মানে কাটবে না কে? একদম লাস্টের ওপরের জন 1003 বাই নিচে হচ্ছে 3, প্রথম জন 1003/3। এটা হচ্ছে উত্তর। না, ইউনিট ডিজিট জানতে চেয়েছে, ইউনিট ডিজিট। এইটার ইউনিট ডিজিটটা কত হবে? এককের ঘরের সংখ্যা।
খেয়াল করে দেখুন এককের ঘরের সংখ্যা কিভাবে বার করতে হয়। 3⁻65 আছে, ইন্টু, মাঝে ইন্টুও থাকতে পারে যোগও থাকতে পারে, 6⁵59 ইন্টু 7⁻71। এখানে এককের ঘরে কে আসবে, মানে এই 3-এর 65 বার গুণ করে একটা গুণফল আসবে, এরও গুণ করে গুণফল আসবে, এরও আসবে, সেইগুলোকে আবার গুণ করে তার এককের ঘরে আসবে। যেমন ধরুন আপনার যদি কখনো থাকে এরকম 2 4 5 ইন্টু 3 7 5, এই যত গুণফল হোক না কেন এই এককের ঘর গুণ করে 5 5 25 5 হবে সবার লাস্টে, মানে ইউনিট ডিজিট গুণ করে ইউনিট ডিজিটে রাখতে পারেন। এর সাথে যদি আবার একটা সংখ্যা থাকে 1 2 3 এরকম থাকে, তাহলে এই যে 5 5 25, 25-এর 5 তার সাথে 3-এর গুণ, 3 5 15-এর 5, সেই বেলাতেও 5 থাকবে লাস্টে। ঠিক আছে, এইরকম একটা ব্যাপারটা, এই কনসেপ্ট আমাদের এখানে কাজে লাগাতে হবে। কিন্তু নিয়ম কিরকম, সেটা হচ্ছে যখন আমরা 3-এর চেক করব, খেয়াল করে দেখুন 2-এর পাওয়ার 2 থাকে এককের ঘরে 4, যদি 12-এর পাওয়ার 2 থাকে তাও এককের ঘরে 4, যদি 212-এর পাওয়ার 2 থাকে তাও এককের ঘরে 4। ফলে এই যে সংখ্যা এখানে কতগুলো থাকলো এটা আমরা দেখতে যাব না, আমরা যতই সংখ্যা থাকুক শুধু চেক করব লাস্টের জন্য। 2-এর পাওয়ার 2 থাকলেও এককের ঘরে যা হবে, 12-এর পাওয়ার 2 থাকলেও এককের ঘরে সেই সংখ্যাই হবে, তাই না? 2 2 4 আর 12 12 144-এর 4। তাহলে আমরা চেক, অনেক সময় আপনি এখানে অঙ্ক পাবেন, এখানে তো এক গাদা ডিজিট দেওয়া আছে, এখানেও এক গাদা আছে, এখানেও এক গাদা আছে, তো ওটা নিয়ে চিন্তা ভাবনা করবেন না, শুধু লাস্টের ডিজিটটা নিয়ে চিন্তা করুন। তারপরে যেটা দ্বিতীয় চিন্তা, 3⁻65, এটার মানে হচ্ছে আপনাকে প্রথমে দেখতে হবে এখান থেকে যে কতগুলো 3 গুণ করলে এককের ঘরে 3ই ফিরে আসে। যেমন 3 ইন্টু 3 কত হয় 9, এই 9-কে আবার 3 দিয়ে গুণ, 3 9 27, এই একই ঘরে 7 আছে, 7-কে আবার 3 দিয়ে গুণ, 3 7 21, এই 1-কে আবার 3 দিয়ে গুণ, 3 1 3, এই যে 3 ফিরে এলো কবার গুণ করে, 1 2 3 4, 4 বার গুণ করে। এইটি আপনার দেখা, যখন 3-এর চেক করব তখন 3-এরই গুণ করে চেক করব, দিয়ে দেখবো এককের ঘরটাকে গুণ করে করে এক্স্যাক্টলি কতবার পরে এককের ঘরে 3 ফিরে আসছে, ততক্ষণ আমরা থামবো না। ফিরে এলো, এবার থামলাম 4 বার। এবার আপনার দ্বিতীয় কাজ হচ্ছে এই যে 4 বার, এই যে 4 বার, এই 65-কে 4 দিয়ে ভাগ করব, 4 16 64, থাকলো কত 1। এইটি হচ্ছে আমার দরকার, এইটি আমার দরকার। কি হিসেবে দরকার, 3-এর পাওয়ার 1 থাকবে লাস্টে, মানে এই জায়গাটায় 3-এর পাওয়ার 1 থাকবে লাস্টে, 3-এর পাওয়ার 1 মানে ফাইনালি 3, মানে এখান থেকে এককের ঘরে 3 ফিরে আসবে। একই রকম ভাবে 6-এর পাওয়ার যদি আমরা চেক করি, 6-কে প্রথমবারে গুণ করলেই 6 ফিরে আসে, মানে 6-এর পাওয়ার পৃথিবীতে যাই হোক না কেন, 6-এর পাওয়ার 1 2 3 4 যাই হোক, এককের ঘরে আজীবন 6ই থাকে। সেই জন্য এরকম 3 4 জন আছে, এখান থেকে একবারে 6 নামলো, মাঝে গুণ চিহ্ন, 7-এর বেলা চেক করব, 7 মানে চেক করছি আমরা 7 টু দি পাওয়ার, 7 টু দি পাওয়ার কত 71, তাহলে 7 ইন্টু 7 কত হয় 49, এই 9-কে আবার 7 দিয়ে গুণ, 7 9 63, 3-কে আবার 7 দিয়ে গুণ, 3 7 21, ফের 1-কে আবার 7 দিয়ে গুণ দিয়ে 7, এই যে ফিরে এলো 7 কবারে, এও 4 বার। সবাই যে 4 বার আসবে তার কোনো মানে নেই, 4 বার আসে, 3 বার আসে, 2 বার আসে, এরকম আসে, 4 2 1, তো 4 বার এলো। তখন আমাদের কাজ কি, 71-কে 4 দিয়ে ভাগ করা, 71-কে 4 দিয়ে ভাগ করা, 4 17 68, থাকে কত 3, এই 3টাই হচ্ছে কাজের, কিসের কাজের, এইখান থেকে 7-এর পাওয়ার 71 করলে যা হবে, এই 3টা মানে 7-এর পাওয়ার 3 করলে তাই হবে এককের ঘরে, যেটা ভাগফল থাকবে অবশিষ্ট থাকবে পাওয়ারটা সেইটা লিখবো। তাহলে এর ক্ষেত্রে কি হলো, এর ক্ষেত্রে হলো এইখান থেকে বেরোলো 7-এর পাওয়ার 3, 7-এর পাওয়ার 3 মানে কত হয় 7 7 49, আর হচ্ছে 3 343, তো 343-এর কত বসবে, এককের ঘরে 3 বসবে, 7-এর কিউব এককের ঘরে 3, ঠিক আছে, এইটাও মাঝে গুণ ছিল। এবার ফাইনাল উত্তর বলুন, ফাইনাল উত্তর এইখান থেকে 3 6 18, 3 18 54, এইটা যদি আমরা করি তাহলে 3 18 54 এককের ঘরে কে, এককের ঘরে ফাইনালি 4, অপশন এ। 1 2 3 4 5 6 করে 10 পর্যন্ত যোগফল n ইন্টু n প্লাস 1/2, এটার ফর্মুলা কি, নর্মাল নাম্বারের যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, n মানে কি 1 থেকে 10 পর্যন্ত, এটা মানে হচ্ছে 10 ইন্টু n প্লাস 1 মানে 11/2, তার মানে 5 11 55 হচ্ছে উত্তর। কত, উত্তর অপশন বি, n ইন্টু n প্লাস 1/2। ঠিক আছে, বা আপনি এমন একটা স্টাইল করতে পারেন
যে এই যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এরকম করে করে গিয়ে মনে করুন 9 প্লাস 10, কটার সংখ্যা? 10টা। আপনি এই দুটো যোগ করুন কত? 11। আপনি এই দুটো যোগ করুন কত? 11। এরকম করে প্রতি দুটো জোড়া জোড়া যদি করেন তাহলে 11 করে হবে। 10টার সংখ্যায় কটা জোড়া পাবেন? 5টা জোড়া। কত করে এক একটা জোড়া? 11। তার মানে 5 11 55। আপনি এখান থেকেও যোগ করে বার করতে পারেন। আবার এখান থেকে n ইন্টু n প্লাস 1/2, n মানে হচ্ছে নাম্বার অফ নাম্বার, নাম্বার অফ নাম্বার। একই রকম ভাবে এটা দেখুন 11 12 13 থেকে দেওয়া আছে, শুরু থেকে নেই। মাথায় রাখতে হবে n ইন্টু n প্লাস 1/2 ফর্মুলাটা হচ্ছে শুরু থেকে, মাঝখান থেকে নয়। তাহলে আমরা এটা কি করব? এটা একটা জিনিস করব, 1 থেকে 20 পর্যন্ত বার করে 1 থেকে 10 পর্যন্ত, এটা 11 থেকে আছে 10 পর্যন্ত বার করে বিয়োগ করে দেবো। মানে এটা বিয়োগ করে দেবো, দিলে কত থাকবে? এই জায়গাটা থেকে যাবে 11 থেকে 20। মানে 1 থেকে 20 পর্যন্ত সবকটা সংখ্যার যোগফল বার করে দেবো। আমাদের ফর্মুলা তো 1 থেকে শুরু হলে তবে খাটে, নইলে খাটে না। তাহলে 1 থেকে 20 পর্যন্ত যা যোগফল হবে তার থেকে যদি 1 থেকে 10 পর্যন্ত যোগফলটা বাদ দিয়ে দিই তাহলে 11 থেকে 20 পর্যন্ত পেয়ে যাও। বোঝা গেছে? তো সেইটি আমরা কাজে লাগাবো। ফর্মুলাটা কিরকম? প্রথমটাতে, এই প্রথমটা 20টার জন্য, 20টার জন্য হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, মানে 20 ইন্টু 21/2 মাইনাস 10 ইন্টু 11/2। এটা হচ্ছে 20টার, এটা হচ্ছে 10টা সংখ্যা। তাহলে এটা কত হবে? এটা হবে 210 মাইনাস এটা কত হবে? 55। 155 হচ্ছে উত্তর। এইটা যেমন হলো তেমন নিজের স্টাইলে করতে পারতেন। কিরকম? এপিজিপির মতো 11 থেকে 20 আছে, তাহলে এদিকে মনে করুন 11 12 13 এরকম করে গিয়ে 18 19 20 এরকম আছে। আমরা এই দুটো যোগ করব, কত হবে? 20 আর 11, সেটা হচ্ছে 31। এই দুটো যোগ করব 31, এই দুটো যোগ করব সব 31, তাই না? তাহলে এরকম করে 31 করে কটা সংখ্যা আছে? এরকম করে 11 থেকে 20 10টা সংখ্যা, তার মানে 5টা জোড়া। তাহলে 5 ইন্টু 31, 5 3 15 আর হচ্ছে 5 155। এটাও বের করা সম্ভব। নেক্সট, স্কোয়ার দিয়ে। ঠিক আছে, স্কোয়ারের ফর্মুলা কি? n ইন্টু n প্লাস 1/2 ইন্টু 2n প্লাস 1/3। এইটা হচ্ছে স্কোয়ারের ফর্মুলা। বইতে আপনারা অন্যরকম পাবেন, এটা আমি ভেঙে এরকম বানিয়েছি, কেননা n ইন্টু n প্লাস 1/2টা আগের ফর্মুলা, আর তার সঙ্গে একটা জুড়ে দিয়ে আমি স্কোয়ারের বানিয়েছি। বইতে আপনারা কোথাও এই ফর্মুলাটা পাবেন না, এটা বলে দিলাম। এটা আমার বানানোর ফর্মুলা। তাহলে n ইন্টু n প্লাস 1/2 মানে 1 থেকে 10 পর্যন্ত আছে। তাহলে 10 ইন্টু 11/2 মাঝে ইন্টু, এটা কত? 2n মানে কত? 10 ইন্টু 2 মানে 20, 20 আর হচ্ছে প্লাস 1 মানে 21/3। ফাইনাল উত্তর এখান থেকে কত হবে? এখান থেকে হবে 55, আর এখান থেকে হবে কত? 7, নাকি? 3 7 21। তাহলে 55 মানে 5 7 35, 350 আর 35 385 হচ্ছে এর উত্তর। ফাইনাল উত্তর 385, অপশন বি। এবার দেখুন কিউবের বেলায়, যদি আগের অঙ্কটাতে ওরকম থাকে যে 1 থেকে না থেকে 11 স্কোয়ার 12 স্কোয়ার 13 স্কোয়ার করে 20 স্কোয়ার পর্যন্ত থাকলো, সেক্ষেত্রে আপনাকে 1 থেকে 20 আগে বার করে নেবেন, দিয়ে 1 থেকে 10 বাদ দিয়ে দেবেন, ঠিক আগের অঙ্কটা যেমন দেখিয়েছি ওই রকম ভাবে। ঠিক আছে, লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারের এবং আজকের, 1 এর কিউব 2 এর কিউব 3 এর কিউব। এর ফর্মুলা আরো সহজ, n ইন্টু n প্লাস 1/2। এইটা যেটা রইলো জাস্ট এর স্কোয়ার করে দেওয়া, এর স্কোয়ার করে দেওয়া, আর কিচ্ছু না, প্রথমটার মতো। তার মানে আমরা তো এটা মুখস্থ, 55 স্কোয়ার ভেবে দেখুন, তাই না? মানে 3025, 55 স্কোয়ার মানে 3025। n মানে কত? n মানে হচ্ছে 10 ইন্টু 11/2, তার হচ্ছে কত? স্কোয়ার। তার মানে এটা হচ্ছে 55 তার স্কোয়ার। 55 তার স্কোয়ার মানে কত? 5 6 30 আর হচ্ছে 25। আমরা তো স্কোয়ার রুট কিউব রুটে শিখেছি যে সংখ্যাগুলো 5-এর তার স্কোয়ার করা। এই যে 5-এর পরে 6, 5 6 30 আর হচ্ছে 5-এর জন্য 25। হলো? বেশ, আজকের ক্লাস এটুকুই। ঠিক আছে, ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার জন্য শুভরাত্রি। দেখা হচ্ছে আগামী ক্লাসে।